খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। জানাবো এখনকার বিশেষ সংবাদ। বিজেপি কর্মী খুনে সিবিআই তদন্তজন শুভেন্দু, আক্রমণ মমতাকেও, গরুহরা চাষি খোঁচা তৃণমূলের। নন্দীগ্রামের বিজেপি কর্মী রথিবালা আরির হত্যাকাণ্ডে হাইকোর্টের রিপোর্ট রাজ্যের, সিবিআই তদন্ত চায় পরিবার। হিসাবের থেকে বেশি ভোট পেল সেন্ডে শিবির, বিধান পরিষদ ভোটে 9 আসনে প্রার্থী দিয়ে সবকটিতে জয়। নাম বিভ্রাটে গ্রেপ্তার, নিট মামলায় অবশ্যই জামিন পেল ভুল গঙ্গাধর। বেসরকারীকরণের রাশ টেনে রাষ্ট্রত্ব সংস্থার উন্নতির পর্দে ফিরছে তৃতীয় মোদী সরকার, বলছে রিপোর্ট। সংঘের আশীর্বাদ, বঙ্গ বিজেপির সভাপতি পদে জগন্নাথ সরকার। সুপ্রিম কোর্টের ডিএ মামলা জোর ধাক্কা বাংলার সরকারি কর্মীদের, বিজয় খুশি রাজ্য সরকার। 31 তারিখের মধ্যে সোহম মামলার নয়া মোড়, এবার চরম নির্দেশ কলকাতা হাইকোর্টের। এই মোদী সরকার নড়বড়ে চালাতে পারবে না, মুম্বাইয়ে উদ্ভব সারদের সঙ্গে সাক্ষাৎ করে আবার দাবি করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিজেপি আসন আরও কমবে, রাজ্যের 4 বিধানসভা উপনির্বাচনের ফল। বাজারদার ও প্রশাসনিক অভিযান আমাকে দেখিয়েছিলেন আরিয়াদহের ভিডিও কাণ্ড নিয়ে মন্তব্য জয়ন্তে, মুখ খুললেন মদন। যোগ নিয়েও ছেলেধারা গুজবে উত্তেজনা আসানসোলে, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ভাঙচুর করা হলো গাড়ি, আহত একজন। মুকেশ আম্বানির আমন্ত্রণ এড়াচ্ছে গান্ধী পরিবার, অনন্ত রাধিকার বিয়েতে কেন নেই সানিয়া এবং রাহুল গান্ধী। বছর ঘুরলেও ভাগ্য বদলায় না মণিপুরে, মোদী কবে আসবেন উত্তর পূর্বের রাজ্যে। পুলিশি হেফাজতে মৃত্যু হয়নি, ঢোলাহাট নিয়ে হাইকোর্টে কি যুক্তি রাজ্যের, দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ। ফেরিওয়ালাদের গণপিটুনি, বর্ধমানের দেওয়ানদিঘিতে উদ্ধারে গিয়ে মার খেল পুলিশও, গ্রেপ্তার 14 জন। কেজরিওয়ালের জামিনের আবেদন নিয়ে এবার দিল্লি হাইকোর্টের নোটিশ, মত জানাতে বলল সিবিআইকে। আম্বানির উৎসবের দিনে ধনকুবেরদের উপর কর চাপানোর দাবি কংগ্রেসের। নেপালের প্রচণ্ডের সরকার পতনের মুখে বামজোট ভেঙে চীনপন্থী ওলি এবার কংগ্রেসের জোট সঙ্গী। হাতরাসের পদবৃষ্টির ঘটনায় তদন্তের কমিশন করা হোক, আরজি জনস্বার্থ মামলায় সাড়া দিল না সুপ্রিম কোর্ট। রেস্টবন্দি বিধায়কেরা সংখ্যা ক্রস ভোটিংয়ে, মহারাষ্ট্রের শুক্রবার বিধানসভা পরিষদ নির্বাচন নিয়ে উত্তেজনা। বাংলার 4 কেন্দ্রে শুরু ভোট গণনা, বিজেপি 3 এবং তৃণমূল 1 ছিল 2021-এ। স্কোরবোর্ড কি বদলাবে? দিনভরার কি বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। একক শক্তি খুইয়ে পরানির্ভরশীল হয়ে সরকার গড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে। সেই প্রেক্ষাপটে তৃতীয় মেয়াদে স্থায়িত্ব নিয়ে যখন জাতীয় রাজনীতি আলোচনা জারি রয়েছে, তখনই মুম্বাই সফরে গিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, এই মোদী সরকার নড়বড়ে বেশি দিন চালাতে পারবে না। প্রসঙ্গত এর আগেও মমতা একথা বলেছেন, কিন্তু তা তিনি বলেছিলেন এককভাবে। শুক্রবার ইন্ডিয়ার 2 শরিক নেতার সঙ্গে আলোচনার পরে মমতা আবার ওই একই কথা বলায় তা বাড়তি গুরুত্ব পেয়েছে। শিল্পপতি মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্তের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাই গিয়েছেন মমতা। গতকাল শুক্রবার তিনি দেখা করেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনার ইউবিটি নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে। সেই বৈঠকে ছিলেন উদ্ধব পুত্র আদিত্য। উদ্ধবের সঙ্গে দেখা করার পর মমতা যান শরদ পাওয়ারের বাড়িতে। উদ্ধবের বাড়িতে বৈঠকের পর মমতা বলেন, কেন্দ্রের এই সরকার স্থায়ী নয়, বেশি দিন চলতেও পারবে না। মোদী সরকারকে এই দফায় সমর্থন দেওয়া প্রধান মুখ তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু এবং সংযুক্ত জননেতা দলের নীতিশ কুমার। বিরোধী কটাক্ষ করে বলছেন, টিডিপি এবং জেডিইউ নামে 2টি ক্রাচের উপর ভর করে দাঁড়িয়ে রয়েছে তৃতীয় মোদী সরকার। মমতার উদ্দেশ্যে প্রশ্ন ছিল, তিনি কি চন্দ্রবাবুদের ভাঙিয়ে আনার ইঙ্গিত করতে চাইছেন? জবাবে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, আমি কোনো ব্যক্তি সম্পর্কে মন্তব্য করব না, কারো বিরুদ্ধে বলবো না, কারো পক্ষেও বলবো না। মমতা যখন হাত জোর করে এই জবাব দিচ্ছে, তখন দেখা যায় উদ্ধব পুত্র আদিত্য তার পাশের চেয়ারে বসে মিটিমিটি হাসছেন। তৃণমূল নেত্রী এও বলেন, খেলা শুরু হয়ে গিয়েছে, খেলা চলতে থাকবে। সামনে মহারাষ্ট্র বিধানসভা ভোট। মমতা জানিয়েছে, ওই ভোটে তিনি উদ্ভব শিবের হয়ে প্রচার করবেন। লোকসভা নির্বাচনের উদ্ভব সদের মহাজোট বিজেপিকে যেভাবে ধাক্কা দিয়েছে তারও প্রশংসা করেন মমতা। তার কথায়, উদ্ভবের হাত থেকে দলের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, তারপরেও তিনি সত্যিকারের বাঘের বাচ্চার মতো লড়াই করেছে। মুম্বাইয়ে গেলেও তিনি কেন কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করছেন না, সেই প্রশ্নের জবাব দেন তৃণমূল নেত্রী।
মমতা বলেন, এখানে আগেই কংগ্রেসের নেতা ছিলেন মুরলী দেওরা, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন এখানকার কোনো কংগ্রেস নেতার সঙ্গে আমার পরিচয় নেই। পাশাপাশি মমতা বলেন, বাংলার কংগ্রেস, সিপিএম এবং বিজেপি এক হয়ে লড়েছিল, তবে সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া ঐক্যবদ্ধভাবে লড়াই করছে এবং করবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিল্পপতি সজ্জন জিন্দালও তাকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু সময়ের অভাবে তিনি যেতে পারছে না। আজ শনিবার মমতার কলকাতায় ফেরার কথা। সদর বাড়ির বৈঠকে ছিলেন সুপ্রিয় সুলে, রোহিত পাওয়ারেরা। বৈঠকের পরে রোহিত বলেন, মমতা দিদির সঙ্গে শরদের দীর্ঘদিনের সম্পর্ক, তিনি এসেছিলেন একেবারে পারিবারিক আলাপ প্রচারিত হয়েছে, রাজনৈতিক বিষয়ে কোনো কথা হয়নি। আজ বাংলার 4 কেন্দ্রে উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ভোট গণনা চলছে রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণে। সকাল 8টা থেকে ভোট গণনা শুরু। কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে ভোট গণনার কেন্দ্রগুলি। পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। শুরুতে বিভিন্ন গণনা কেন্দ্রে চলছে পোস্টাল ব্যালটের ভোট গণনা, এরপর ইভিএম ভোট গণনা শুরু হবে। বুধবারে ভোটে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা বাদ দিলে মোটের উপর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট পর্ব। সবচেয়ে বেশি ভোট পড়েছে রায়গঞ্জে, সেখানে ভোটের হার 71.99%। এছাড়া নদিয়ার রানাঘাট দক্ষিণে ভোট পড়েছে 70.56%। উত্তর 24 পরগনার বাগদায় ভোট পড়েছে 68.44%। সবচেয়ে কম ভোট পড়েছিল কলকাতার মানিকতলায়, সেখানে ভোটদানের হার 54.98%। উল্লেখ্য, 2021 সালে বিধানসভা নির্বাচনের 77টি আসনে জয় পেয়েছিল বিজেপি। সেই ভোটে 2 সাংসদ নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকারকে প্রার্থী করেছিল পদ্ম শিবির। বিধানসভা ভোটে জিতলেও তারা সাংসদের পদ ছাড়েননি, ফলে ওই 2 আসনে উপনির্বাচন হয়। সেই ভোটে জেতে তৃণমূল। পরে বিজেপির 7 বিধায়ক দফায় দফায় দলত্যাগ করেন। 1 বিধায়কের মৃত্যু হয়, ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা একটা সময় 67 থেকে নেমে যায়। তবে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় তৃণমূলে গিয়েও ফিরে আসেন বিজেপিতে। বর্তমানে বিধানসভায় 68টি আসন রয়েছে পদ্ম শিবিরের। বুধবার উপনির্বাচন হওয়ায় 4 কেন্দ্রের মধ্যে জেতা 3 আসন ধরে রাখতে পারবে কিনা বিজেপি, সেই দিকে নজর থাকবে। আজ মানিকতলার ফলাফল কি হয় তা নিয়েও থাকবে কৌতূহল। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কলকাতা সহ জেলাগুলির বিভিন্ন বাজারে নজরদারি ছিল শুক্রবারও। আলু এবং পেঁয়াজের দাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করছেন বাজার পর্যবেক্ষণকারী টাস্ক ফোর্সের সদস্যরা। তবে কিছু জেলার আবারও অভিযোগ উঠেছে, নির্দেশের পর কোনো সক্রিয়তা দেখা যায়নি প্রশাসনিক আধিকারিকদের। ক্রেতাদের বড় অংশের অভিযোগ, নজরদারি সার। কাঁচা আনাজের দাম কমেনি। আরও অভিযোগ, কলকাতার কিছু বাজারে পাইকারি থেকে দ্বিগুণ দামে আনাজ বিক্রি হচ্ছে খুচরা বাজারে। যদিও টাস্ক ফোর্স কর্তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই নজরদারি চলবে। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে। গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালকে ইডির মামলায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। তবে একই দিনে সিবিআই মামলায় কেজরির জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আগামী 25 জুলাই পর্যন্ত তিহার জেলে থাকতে হবে তাকে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত 21 মার্চ কেজরিওয়ালের বাসভবনে হানা দিয়েছিল ইডি। রাতে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি। ইডির হেফাজত শেষে তিহার জেলে রয়েছেন কেজরি। দিল্লির নিম্ন আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত জামিনের আবেদন করেছেন তিনি। লোকসভা ভোটের সময় আপ প্রধানকে অন্তর্বর্তী জামিনে মুক্তি দিয়েছিল দেশের শীর্ষ আদালত। গত 2 জুন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর জেলে ফিরে যান কেজরি। গত 20 জুন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজরির স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছিল। ইডির তরফে বিরোধিতা করার হলেও তা কর্ণপাত করেনি বিচারক ন্যায়বিন্দু। যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লির হাইকোর্টে দ্বারস্থ হয় ইডি। দিল্লির হাইকোর্টে ইডির তরফে অভিযোগ করা হয়, বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনের 45 নম্বর ধারা অনুযায়ী জামিনের বিরোধিতা করে জমা দেওয়া নথিগুলি যথাযথভাবে বিবেচনা করার কথা ছিল রাউস অ্যাভিনিউ আদালতের, কিন্তু বিচারক ন্যায়বিন্দু তা করেননি। গত 25 জুন ইডির আবেদন মেনে বিচারপতি সুধীর কুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুজাজার অবকাশকালীন বেঞ্চ কেজরির জামিন খারিজ করে দেয়। 25 জুন রাতে তিহারে গিয়ে কেজরিকে জেরা করে সিবিআই। পরের দিন তাকে আদালতে হাজির করানো হয়। তারপর আদালত থেকে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে সিবিআই। 3 দিনের সিবিআই হেফাজতের শেষে সিবিআইয়ের মামলায় জেল হেফাজতের নির্দেশ দেয় রাউস অ্যাভিনিউ আদালত। আদালতে সিবিআই দাবি করে আবগারি মামলায় কেজরিওয়াল মূল ষড়যন্ত্রকারী। সিবিআইয়ের আরও অভিযোগ ছিল, আবগারি মামলায় 100 কোটির বেশি দুর্নীতি হয়েছে। 2021 সালের জুন থেকে 2022 সালের জানুয়ারি মাসের মধ্যে প্রায় 45 কোটি টাকা হাওলার মাধ্যমে গোয়ায় স্থানান্তরিত হয়েছে। গোয়া নির্বাচনে সেই টাকা ব্যয় করছে আপ। উল্লেখ্য, ইডি গ্রেপ্তারকারী বেআইনি এমন দাবি করে দিল্লির হাইকোর্টে মামলা করেছিল কেজরি, কিন্তু হাইকোর্টে জানিয়ে দিয়েছিল ইডির গ্রেপ্তারি বেআইনি নয়। উচ্চ আদালতে
নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আম আদমি পার্টির আপের প্রধান। শুনানি পর্ব শেষে গত 17 মে রায় সংরক্ষিত রেখেছিল 2 বিচারপতির বেঞ্চে। গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কেজরির আইনজীবী বিবেক জৈন বলেন, আমরা শীর্ষ আদালতকে বলেছিলাম প্রয়োজনীয় নথি ও তথ্য ছাড়া গ্রেপ্তারি হয়েছে। সুপ্রিম কোর্ট সেই যুক্তির ভিত্তিতে অন্তর্বর্তী জামিন দিয়েছে। 17 জুলাই দিল্লির হাইকোর্টে আবারও একই কথা বলবো। কেজরির পরবর্তী পদক্ষেপ কি হবে তা অবশ্য সময় বলবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।